প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের বিক্রয় ও বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন এর জাবেদা পর্ব ৩। তো চলো শুরু করা যাক। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিখন ফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। জাবেদা কি তা বলতে পারবে, লেনদেন হতে জাবেদা প্রস্তুত করতে পারবে, বিক্রয় সংক্রান্ত সকল লেনদেন এর জাবেদা করতে পারবে এবং বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন এর জাবেদা প্রস্তুত করতে পারবে। সাধারণ জাবেদা বলতে কি বুঝি? জাবেদা এর ইংরেজি প্রতিশব্দ জার্নাল। ব্যবসায়িক লেনদেনসমূহ তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জার্নাল বা জাবেদা হিসেবে আখ্যায়িত করা হয়। জাবেদা ছক লক্ষ্য করি। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট। জাবেদা শ্রেণী বিভাগ। জাবেদা সাধারণত দুই প্রকার, প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা এবং বিশেষ জাবেদা। তো আমরা আজকে এই সাধারণ জাবেদা প্রস্তুত করার চেষ্টা করব। জাবেদায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরেও আজকে আমি আরও একবার আলোচনা করার চেষ্টা করছি। লক্ষ্য করি, হিসাব সাধারণত ৫ প্রকার: সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। তো সম্পদ এবং ব্যয় হিসাব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এবং দায়, আয় এবং মালিকানা সত্ত্ব হিসাব, এই তিনটা হিসাব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমাদের আজকে হচ্ছে বিক্রয় সংক্রান্ত লেনদেন। তো বিক্রয়টা হচ্ছে আয় জাতীয় হিসাব বা মুনাফা জাতীয়, আয় জাতীয় হিসাব। সেজন্য আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। অর্থাৎ বিক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, বিক্রয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। তো বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা লক্ষ্য করি। বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদার ক্ষেত্রে নিয়মটি হচ্ছে, বিক্রয়ের জন্য বিক্রয় বৃদ্ধি পেলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়, আর এই বিক্রয় যদি নগদে সংগঠিত হয় তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবং এই বিক্রয় যদি বাকিতে সংগঠিত হয় তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবং এই বিক্রয়টা যদি চেক মারফত সংগঠিত হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় যদি স্বীকৃত বিলের মাধ্যমে সম্পাদিত হয় তাহলে প্রাপ্য বিল হিসাব বা প্রাপ্য নোট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবং যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এগুলি সম্পর্কে আরও আমরা লেনদেনের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করি। তো লক্ষ্য করি, এই যে প্রথম লেনদেন ২০১৯ সালের মার্চ মাসে জনাব রাকিবের লেনদেন ছিল নিম্নরূপ। মার্চ ১ তারিখে পণ্য বিক্রয় করা হলো ৪০,০০০ টাকা। এখানে কিন্তু নগদে কি বাকিতে বিক্রয় এর কথা কিছু বলা নাই, নগদ বা বাকি উল্লেখ নাই, কিন্তু কারো নামও নাই। কোনো ব্যক্তির নাম যদি থাকতো তাহলে আমরা ধারে মনে করতাম, কিন্তু যেহেতু ব্যক্তির নাম নাই তাহলে এটা নগদে মনে করতে হবে। সেজন্য আমরা জাবেদা করার সময় লক্ষ্য করি নগদান হিসাব ডেবিট ৪০,০০০ টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট ৪০,০০০ টাকা। ব্যাখ্যায় লিখব, নগদে পণ্য বিক্রয় করা হলো। এখানে বাকিতে বা নগদে উল্লেখ নাই, আবার কোনো ব্যক্তির নামও উল্লেখ নাই, সেজন্য নগদে মনে করে হিসাবভুক্ত করতে হবে। এবং বাম দিকে আমরা সাল লিখব এবং তারিখ লিখব। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নগদে পণ্য বিক্রয় করা হলো। এটি স্পষ্ট বলা আছে নগদে পণ্য বিক্রয়, তাহলে এর জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, এবং বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাচ্ছে সেই জন্য। ব্যাখ্যায় লিখতে হবে নগদে পণ্য বিক্রয় করা হলো, অর্থাৎ উপরে আমার লেনদেনে যা আছে সেখান থেকেই আমরা ব্যাখ্যাটা সাজিয়ে লিখব। এবং তারিখের ঘরে আমরা সাল আর লিখব না, কেননা সাল প্রথমে লিখতে হয়, পরবর্তীতে খালি তারিখ লিখলেই হবে। আমি এই জাবেদাগুলি এক একটি ছকে উপস্থাপন করার চেষ্টা করছি, এক একটি স্লাইডের মাধ্যমে, কিন্তু তোমরা যখন খাতায় উপস্থাপন করবে তখন একটা ছকের মাধ্যমে এর সম্পাদন করার চেষ্টা করবে। পরবর্তী মার্চ ৩ তারিখের লেনদেনটি লক্ষ্য করি। পণ্য বিক্রয় করে ৬০,০০০ টাকা চেক প্রাপ্তি। তো এখানে চেক প্রাপ্তি মানে ব্যাংক হিসাব ডেবিট হবে, তাহলে আমাদের জাবেদায় যখন করব তখন লিখব ব্যাংক হিসাব ডেবিট, চেক প্রাপ্তি বলে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো চেক পাওয়া গেলে এই ক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাব ডেবিট হবে, কারণ হচ্ছে বর্তমানে যে সমস্ত চেক পাওয়া যায় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সমস্ত চেক দাগ কাটা চেক হিসেবে গণ্য হয়, সেজন্য দাগ কাটা চেক ব্যাংকে জমাদানের মাধ্যমে সম্পাদিত হয়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। আমরা যখন আজ থেকে ২৫-৩০ বছর পূর্বে বিশেষ করে জাবেদা করেছি তখন কিন্তু এই চেক প্রাপ্তি হলে নগদান হিসাব ডেবিট হতো, কিন্তু বর্তমানে আধুনিক নিয়মে চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হয়। ব্যাখ্যায় লিখব চেক মারফত পণ্য বিক্রয়। তো পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, পণ্য বিক্রয় করে দাগ কাটা চেক পাওয়া গেল ৭০,০০০ টাকা। তো দাগ কাটা চেক পাওয়া আর চেক পাওয়া একই কথা, কেননা বর্তমান ব্যবসায়িক লেনদেন সব চেকই দাগ কাটা চেকের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রেও আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট
এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বাকিতে পণ্য বিক্রয় করা হলো ৮০,০০০ টাকা। এক্ষেত্রে স্পষ্ট বলা আছে বাকিতে পণ্য বিক্রয় করা হলো, তাহলে বাকিতে পণ্য বিক্রয় করা হলে আমাদের নগদ টাকা এখন পাবো না, পরবর্তীতে হয়তো পাবো। সেজন্য আমাদের এই প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হবে। প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট ৮০,০০০ টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট এই ৮০,০০০ টাকা। তো এইখানে আমরা দেনাদারের পরিবর্তে আধুনিক নিয়মে প্রাপ্য হিসাব লিখে হিসাবভুক্ত করব। ব্যাখ্যায় লিখব বাকিতে পণ্য বিক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, স্বীকৃত প্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো ১০,০০০ টাকা। অর্থাৎ আমরা পণ্য বিক্রয় করে একটি স্বীকৃত বিল পেয়েছি, যে বিলটি বিনিময় বিল বা প্রাপ্য বিল নামে পরিচিত। তাহলে প্রাপ্য বিলটা হচ্ছে সম্পদ, সেজন্য জাবেদায় হবে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা। তো এই ক্ষেত্রে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পায়, সেজন্য বিক্রয় হিসাব ক্রেডিট, এবং এই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এর ফলে সম্পদ বৃদ্ধি পায়, সেজন্য প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট। ব্যাখ্যায় লিখব স্বীকৃত প্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বাবু অ্যান্ড সন্সের নিকট পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা। এখানে কিন্তু বাবু অ্যান্ড সন্সের নাম আছে, বাকিতে কি নগদে কিছু বলা নাই, কিন্তু নাম উল্লেখ আছে। তো বিক্রয় এবং ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, নগদ যদি উল্লেখ না থাকে, তাহলে ধারে মনে করতে হবে। যেমন লক্ষ্য করি এখানে কিন্তু নগদ উল্লেখ নাই, বাট বাবু অ্যান্ড সন্স প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, সেজন্য আমাদের জাবেদা হবে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে বাবু অ্যান্ড সন্স হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব বাকিতে পণ্য বিক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নিলয় অ্যান্ড সন্সের নিকট নগদে পণ্য বিক্রয় এই ৩০,০০০ টাকা। এখানে কিন্তু নিলয় অ্যান্ড সন্স নাম আছে, সাথে আবার নগদ উল্লেখ আছে। তো নামের সাথে যদি নগদ উল্লেখ থাকে তখন কিন্তু জাবেদায় নাম না এসে নগদে হিসাবভুক্ত হবে, অর্থাৎ জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, কেননা নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় আবার নিলয়ের নাম লিখব। ব্যাখ্যায় লিখব নিলয় অ্যান্ড সন্সের নিকট নগদে বিক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নওশীন অ্যান্ড সন্সের নিকট চেক মারফত পণ্য বিক্রয়। অর্থাৎ এই নওশীন অ্যান্ড সন্সের নাম আছে, একটা প্রতিষ্ঠানের নাম আছে, সাথে আবার চেক আছে, অর্থাৎ চেক হলে ব্যাংক হিসাব ডেবিট হবে। যদিও নাম আছে কিন্তু জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব কেন ডেবিট হচ্ছে, এখানে আমাদের এই চেক মারফত পণ্য বিক্রয়, সেজন্য ব্যাংক হিসাবে টাকা বৃদ্ধি পাচ্ছে। তবে এই ক্ষেত্রে ব্যাখ্যায় অবশ্য নওশীন অ্যান্ড সন্স নাম লিখতে হবে। নওশীন অ্যান্ড সন্সের নিকট চেক মারফত পণ্য বিক্রয়, এই কথাটি ব্যাখ্যায় আমাদের উল্লেখ করতে হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ৮,০০০ টাকার পণ্য ১০,০০০ টাকায় বিক্রয় করা হলো। অর্থাৎ যে পণ্যটি ৮,০০০ টাকায় কিনেছিলাম সেটি ১০,০০০ টাকায় বিক্রি করেছি। তো আমি যে দামেই কিনি না কেন, যেদিন কিনেছি সেদিন অবশ্যই এই ক্রয়ের জন্য জাবেদা করেছি ৮,০০০ টাকার, তাই নতুন করে এই ৮,০০০ টাকার আর জাবেদা করার প্রয়োজন নাই। আমরা কি করব, এই যে ১০,০০০ টাকা আমি লাল কালি দিয়ে রেখেছি, এটা নিয়ে জাবেদা করব। এখানে কিছু বলা নাই নগদে কি বাকিতে, কিন্তু কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই, তার মানে নগদে উল্লেখ করতে হবে। অর্থাৎ নগদান হিসাব ডেবিট ১০,০০০ টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা। এখানে ব্যাখ্যায় লিখব নগদে পণ্য বিক্রয় করা হলো। তবে আমাদের এই ব্যবসায়িক লেনদেন লিপিবদ্ধ করা দুই ধরনের নিয়ম আছে, বিশেষ করে এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম আর এটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। তো আমরা যদি পারপিচুয়াল সিস্টেমে অঙ্ক করতাম তাহলে এই ৮,০০০ টাকা নিয়ে আমরা আরও একটি জাবেদা করতাম, সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। যদিও এই নিয়মটি আমাদের এই নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সিলেবাসে নেই, সেজন্য আমরা শুধুমাত্র এই নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বিক্রয়ের জন্য যে জাবেদা সেটা প্রস্তুত করলেই হবে। পরবর্তী মার্চ ১১ তারিখের লেনদেনটি লক্ষ্য করি, ৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ৫০% নগদে প্রাপ্তি। অর্থাৎ ৮০,০০০ টাকার পণ্য বিক্রি করে নগদে অর্ধেক পাওয়া যাচ্ছে, আর বাকি অর্ধেক ৫০% সম্পর্কে কিছু বলা নাই। যদি কিছু না বলা থাকে তাহলে সেটি ধারে মনে করতে হবে। তাহলে আমাদের এই হিসাবভুক্ত হবে নগদান হিসাব ডেবিট ৪০,০০০ টাকা, যেহেতু যেটা নগদ পাচ্ছি, এই ৮০,০০০-এর ৫০% ৪০,০০০ টাকা। প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব হচ্ছে এই ৮০,০০০-এর ৫০%, মানে অর্ধেক। অর্ধেক যদি নগদে পাওয়া যায়, বাকি অর্ধেক বাকিতে হলে প্রাপ্য হিসাব ডেবিট ৪০,০০০ টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট এই ৮০,০০০ টাকা। তো এই ক্ষেত্রে প্রাপ্য হিসাবের পরিবর্তে দেনাদার হিসাবে লেখা যায়, আমরা এখানে আধুনিক কনসেপ্টে প্রাপ্য হিসাব লিখে হিসাবভুক্ত করছি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নাজিয়া ট্রেডার্স এর নিকট ৮০,০০০ টাকার মাল বিক্রি করে ৫০% নগদে ২০% চেকে পাওয়া গেল। এইখানে ভালো করে লক্ষ্য করি বিষয়টা, আমরা যে ৮০,০০০ টাকার পণ্য বিক্রি করেছি তার মধ্যে ৫০% নগদে পেয়েছি, ৫০% আর ২০% চেকে পেয়েছি, তাহলে ৫০ আর ২০ ৭০%, বাকি ৩০% কিন্তু এখনও এখানে উল্লেখ নাই। তাহলে যেটি উল্লেখ নাই, প্রতিষ্ঠানের নাম যেহেতু আছে নাজিয়া ট্রেডার্স, তো অবশিষ্ট ৩০% সম্পর্কে এইখানে যেহেতু উল্লেখ নাই, তাই অবশিষ্ট ৩০% আমাদের এই ধারে হিসাবভুক্ত হবে। লক্ষ্য করি জাবেদা কি করতে হবে, নগদান হিসাব ডেবিট এই ৫০%, ৮০,০০০-এর ৫০% ৪০,০০০ টাকা,
চেকে পাওয়া মানে ব্যাংক হিসাব ডেবিট এই ৮০,০০০-এর 50% ১৬,০০০ টাকা, এবং বাকি 30% বাকিতে ধারে, সেই জন্য প্রাপ্য হিসাব ডেবিট এই ৮০,০০০-এর 30% ২৪,০০০ টাকা। অবশেষে বিক্রয় হিসাব ক্রেডিট ৮০,০০০ টাকা। অর্থাৎ এই ৮০,০০০ টাকার 50% নগদের ঘরে, 20% চেকের ঘরে এবং বাকি 30% প্রাপ্য হিসাব এর ঘরে ধারে হিসাবে লিপিবদ্ধ হবে। এবং আমরা এই তিনটা যদি যোগ করি তাহলে এই ৮০,০০০ টাকার সাথে মিলে যাবে। তো এই তিনটার যোগফল কত হয় দেখি, ৪০,০০০ আর ১৬,০০০, ৫৬,০০০ আর ২৪,০০০, ৮০,০০০। তো এখানে জায়গা সংক্ষিপ্তর কারণে আমি এখানে ব্যাখ্যা লিখছি না, কেননা ব্যাখ্যা লিখতে গেলে লেখাগুলো ছোট হয়ে যায়, তোমাদেরই দেখতে কষ্ট হবে। তাই আমি যাতে বড় বড় করে লেখা যায় সেজন্য আমি এখানে ব্যাখ্যাটা উপস্থাপন করলাম না। কিন্তু তোমরা অবশ্যই এই উপরের লেনদেন দেখে ব্যাখ্যা লেখার চেষ্টা করবে, ব্যাখ্যা সহজ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। রকিব এর নিকট ৮০,০০০ টাকার পণ্য বিক্রি করে 50% চেকে প্রাপ্তি। এখানে লক্ষ্য করি ৮০,০০০ টাকার 50% চেকে পেয়েছি, আর অবশিষ্ট সম্পর্কে কিছু বলা নাই। তার মানে অবশিষ্ট বাকি 50% ধারে মনে করতে হবে। তো জাবেদায় আমরা এখানে চেকে প্রাপ্তি 50%, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে এই ৮০,০০০-এর 50% ৪০,০০০ টাকা, এবং প্রাপ্য হিসাব রকিব, এই রকিবের নাম এখানে লিখতে হবে প্রাপ্য হিসাবের পাশে ৪০,০০০ টাকা, এবং বিক্রয় হিসাব ক্রেডিট পুরো ৮০,০০০ টাকা। এবং ব্যাখ্যায় লিখব বাকিতে ও চেকে পণ্য বিক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। মার্চ 14 তারিখে পণ্য বিক্রয়, চেকে 30,০০০ টাকা, স্বীকৃত বিলের মাধ্যমে 10,০০০ টাকা এবং ধারে 20,০০০ টাকা। তো এই ক্ষেত্রে আমাদের জাবেদা যখন করব তখন চেকে যেহেতু পাওয়া গেছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট 30,০০০ টাকা, স্বীকৃত বিলে যেটি পাওয়া গেছে তার জন্য প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট 10,০০০ টাকা, ধারে যেটি তার জন্য লিখব প্রাপ্য হিসাব ডেবিট এই 20,০০০ টাকা, এবং এই সবগুলা যোগ করে আমরা লিখব বিক্রয় হিসাব ক্রেডিট, সবগুলা যোগ করে এই 60,০০০ টাকা। 60,০০০ টাকা কীভাবে হলো, 30 আর 10 40 আর 20-এ 60,০০০ টাকা এখানে লিখব। তো এখানে ব্যাখ্যা লেখার জায়গা নাই, তাই তোমরা ব্যাখ্যা অবশ্যই লিখে নেবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। জামালের নিকট 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করে 10% কারবারি বাট্রায় 40% নগদে অবশিষ্ট চেকে প্রাপ্তি। অর্থাৎ এই 1 লক্ষ টাকা হতে 10% কারবারি বাট্টা বিয়োগ করে যে টাকাটা হয় তার 40% নগদে, বাকি 60% চেকে পেয়েছি। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করি। তো এখানে কারবারি বাট্টা বলতে কি বুঝি? কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্যের উপর যে বাট্টা বা যে ডিসকাউন্ট ধার্য করা হয় বা যে ছাড় দেওয়া হয় তাকে সাধারণত এই কারবারি বাট্টা হিসেবে আখ্যায়িত করা হয়। কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না, সেজন্য আমরা এই 1 লক্ষ টাকা থেকে 10% হিসাব করে 10,০০০ টাকা হয়। 1 লক্ষ টাকা থেকে 10,০০০ টাকা বিয়োগ করে 90,০০০ টাকা আমরা নিয়ে এখানে জাবেদা করব। তো লক্ষ্য করি এখানে নগদে হচ্ছে 40%, তাহলে নগদান হিসাব ডেবিট 90,০০০ টাকার 40% ৩৬,০০০ টাকা, এবং ব্যাংক হিসাব ডেবিট, কেননা অবশিষ্ট চেকে পেয়েছি, ব্যাংক হিসাব হচ্ছে 60%, 60% হচ্ছে ৫৪,০০০ টাকা, 90,০০০ টাকার। অর্থাৎ কিভাবে হলো টাকা দুইটা আমরা বলি। বিক্রয় হিসাব ক্রেডিট 90,০০০ টাকা। লক্ষ্য করি এই 1 লক্ষ টাকা থেকে এই 10% 10,০০০ টাকা হয়, তাহলে 1 লক্ষ টাকা থেকে 10,০০০ বিয়োগ করে আমরা এখানে 90,০০০ লিখেছি। এই 90,০০০ টাকার 40% নগদে লিখেছি ৩৬,০০০ টাকা, এবং অবশিষ্ট 60% আমরা এই 90,০০০ টাকা 60% হিসেব করে যেটা হয় সেটা আমরা ৫৪,০০০ টাকা এই ব্যাংকে লিখেছি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ৩৫,০০০ টাকার পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা যন্ত্রপাতি ক্রয়। অর্থাৎ এখানে পণ্য বিক্রয় করে আমরা যন্ত্রপাতি কিনেছি, তাহলে যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে আর বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যন্ত্রপাতি বৃদ্ধি সম্পদ ডেবিট এবং বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে এখানে যাবে দেওয়া হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা যন্ত্রপাতি ক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। বিদেশে পণ্য রপ্তানি করা হলো 5 লক্ষ টাকা। তো এই ক্ষেত্রে রপ্তানি বিষয়টা কিন্তু বিক্রয়ের মতো, অর্থাৎ আমরা যখন পণ্য বিদেশে বিক্রি করি তখন তাকে রপ্তানি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তাহলে আমরা এই পণ্য বিক্রয়ের জাবেদা করব, অর্থাৎ আমাদের এখানে ব্যাংক হিসাব ডেবিট 5 লক্ষ টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা। এখানে অনেকের মনে হতে পারে এখানে তো নগদ বা ব্যাংক উল্লেখ নাই, তাহলে আমরা ব্যাংক হিসাব লিখলাম কেন, তাই না? এই আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে, সেজন্য পণ্য রপ্তানি করা হলে ব্যাংক হিসাবে টাকা জমা হবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যায় লিখব বিদেশে পণ্য রপ্তানি করা হলো। তো বিদেশে পণ্য রপ্তানি কথাটা আমার আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে একবার আমি আমাদের কলেজের এই 11 শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নে আমি এই বিদেশে পণ্য রপ্তানি করা হলো এই লেনদেনটি অন্তর্ভুক্ত করেছিলাম, কিন্তু অনেক শিক্ষার্থী এটার উত্তর দিতে ব্যর্থ হয়েছিল, যার কারণে আমি এই লেনদেনটি এখানে অন্তর্ভুক্ত করেছি যাতে সবাই শিখতে পারে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। 10% বাট্টায় রাফির নিকট পণ্য বিক্রয় 40,০০০ টাকা।
তো এই 40,000 থেকে 10% বাদটা বাদ দিয়ে যে টাকাটা হয় সেটা নিয়ে আমাদের জাবেদা হবে এই প্রাপ্য হিসাব রাফি ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে 36,000 টাকা কীভাবে হলো? আমরা জানি কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না, সেই জন্য 40,000 থেকে 10% হিসেব করে হয় 4,000 টাকা। তাহলে 40,000 থেকে 4,000 বিয়োগ করে 36,000 টাকা আমাদের হিসাবভুক্ত করতে হবে এবং ব্যাখ্যা লিখব 10% বাট্টায় রাফির নিকট বাকিতে পণ্য বিক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এই লেনদেনটি অনেক সময় পরীক্ষায় এসে থাকে এবং সমন্বয়তেও এসে থাকে চূড়ান্ত হিসাবের, তাই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, তাই মুনাফাবিহীন পণ্য বিক্রয় ক্রয় এবং বিক্রয় এর মধ্য হতে বিয়োগ করতে হয় যদি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। সেজন্য আমাদের এখন এই মুনাফাবিহীন পণ্য বিক্রয় যদি আমরা সমন্বয় করি বা সমাধান করি তাহলে আমাদের এই বিক্রয় থেকেও বিয়োগ হবে, আবার ক্রয় থেকেও বিয়োগ হবে। বিক্রয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, যদি বিক্রয় কমে যায় তাহলে বিক্রয় হিসাব ডেবিট, এবং ক্রয় হচ্ছে ডেবিট ব্যালেন্স, ক্রয় যদি কমে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ বিক্রয় হিসাব ডেবিট হবে এবং ক্রয় হিসাব ক্রেডিট হবে, উল্টো হবে, বিষয়টি মনে রাখতে হবে। ব্যাখ্যা লিখব মুনাফাবিহীন পণ্য বিক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রয় করা হলো। তো এই ক্ষেত্রে আমরা জানি যে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র যদি আমরা বিক্রি করি বা পুরাতন আসবাবপত্র যদি বিক্রি করি তাহলে জাবেদা হয় কিন্তু নগদান ডেবিট আসবাবপত্র ক্রেডিট। কিন্তু এই ক্ষেত্রে বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে যেটি কিনেছিলাম সেটা যদি বিক্রি করা হয় তাহলে কিন্তু পণ্য বিক্রয় বলে গণ্য হবে, অর্থাৎ পণ্য বিক্রয়ের মতো হবে। পণ্য বিক্রয় করলে জাবেদা হচ্ছে এই নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ ফার্নিচারের দোকানদারের ক্ষেত্রে আসবাবপত্র বিক্রয়ের ক্ষেত্রে পণ্য বিক্রয় হিসেবে গণ্য হবে, সেজন্য নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব নগদে পণ্য বিক্রয় করা হলো বা নগদে এই বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র বিক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি মার্চ 21 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। অর্থাৎ এখানে কিন্তু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিষয়টি খেয়াল রাখতে হবে। সেজন্য আমাদের জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে আমরা জানি যে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট হয়, কিন্তু যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে কিন্তু আবার হবে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমার আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন এর জাবেদা। তো বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনের জাবেদা করার পূর্বে আমাদের জানা উচিত যে বিক্রয় ফেরত বলতে কি বুঝি। আমরা পূর্বে বিক্রিত পণ্য যদি ফেরত আসে তাহলে তাকে বিক্রয় ফেরত হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো বিক্রয় ফেরতের জাবেদা লক্ষ্য করলে দেখতে পাই বাকিতে যদি বিক্রিত পণ্য ফেরত আসে তাহলে জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। আর যদি নগদে বিক্রিত পণ্য ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিষয়টি মনে রাখতে হবে। তো এবার আমরা পর্যায়ক্রমে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনের জাবেদা করি। 21 নম্বর লেনদেনটি লক্ষ্য করি বিক্রয় ফেরত বা আন্তঃফেরত 5,000 টাকা। এখানে কিন্তু বাকিতে কি নগদে কিছু বলা নাই, তাহলে বিক্রয় ফেরত এর ক্ষেত্রে বা ক্রয় ফেরত এর ক্ষেত্রে যদি বাকিতে বা নগদে উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ধারেও হিসাবভুক্ত করতে হবে আমাদের। সেজন্য আমরা জাবেদাই করব বিক্রয় ফেরত হিসাব ডেবিট বা আন্তঃফেরত ডেবিট লিখতে পারতাম, আমরা বিক্রয় ফেরত লিখেছি, এবং প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 3,000 টাকা। এখানে স্পষ্ট বাকিতে কথা বলা আছে, তার মানে এইখানে আমাদের সেম জাবেদা হবে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, এবং ব্যাখ্যায় লিখব বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি পণ্য ফেরত 6,000 টাকা, ক্রেডিট নোট নং 12। অর্থাৎ এইখানে কিন্তু পণ্য ফেরত লক্ষ্য করেছি, ক্রয় ফেরত না বিক্রয় ফেরত, আন্তঃফেরত না বই ফেরত কিচ্ছু বলা নাই, শুধু বলা আছে পণ্য ফেরত। তো এই ক্ষেত্রে ক্রেডিট নোট বিষয়টা হচ্ছে বিক্রয় ফেরতের সাথে সম্পর্ক। ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। যেহেতু ক্রেডিট নোট এখানে উল্লেখ আছে সেজন্য আমাদের বিক্রয় ফেরত মনে করে বা আন্তঃফেরত মনে করে হিসাবভুক্ত হবে। তাহলে আমরা জাবেদায় লিখব বিক্রয় ফেরত হিসাব ডেবিট এই 6,000 টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 6,000 টাকা। ব্যাখ্যায় লিখব বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে। ক্রেডিট নোট যেহেতু আছে সেজন্য এটি বিক্রয় ফেরত মনে করে আমরা হিসাবভুক্ত করব। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে। অর্থাৎ নগদে যদি বিক্রয় করেছিলাম সেই পণ্য যদি ফেরত আসে তাহলে আমাদেরকে কিন্তু নগদ টাকা কাস্টমারদের ফেরত দিতে হবে। সেজন্য আমরা জাবেদা করব বিক্রয় ফেরত ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট।
এবং ব্যাখ্যায় লিখবো নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে। তো এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছো যে প্রত্যেকটা কিন্তু বিক্রয় ফেরত হিসাব ডেবিট হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে বিক্রয় ফেরতটা কিন্তু ডেবিট হচ্ছে। কেন ডেবিট হচ্ছে? বিক্রয় ফেরত এর ফলে বিক্রয়ের পরিমাণ কমে যায়। বিক্রয়ের ফেরতের ফলে যেহেতু বিক্রয়ের পরিমাণ কমে যায়, সেজন্য বিক্রয় ফেরত হিসাবটা ডেবিট হয়। বিক্রয় ফেরতটা আয় জাতীয় হিসাব, কিন্তু বিক্রয় ফেরত এর ফলে বিক্রয়ের পরিমাণ কমে যায়, অর্থাৎ আয় কমে যায়, সেজন্য বিক্রয় ফেরত হিসাব ডেবিট। এবং নগদ টাকা ফেরত দেওয়ার ফলে নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা কমে গেছে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, খরিদ্দারের নিকট পণ্য ফেরত। খরিদ্দারের নিকট পণ্য ফেরত, তো এই ক্ষেত্রে কিন্তু ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিচ্ছু বলা নাই, শুধু বলা আছে খরিদ্দারের নিকট ফেরত। তাহলে কিভাবে বুঝবে এটি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে খরিদ্দার কথাটার অর্থ হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। তো আমরা দেনাদারের সাথে বিক্রয় ফেরতের সম্পর্ক এবং দেনাদারের সাথে বাকিতে বিক্রয়ের সম্পর্ক, সেজন্য আমরা খরিদ্দারের সাথে বিক্রয় ফেরতের সম্পর্ক মনে করতে হবে। তাই আমরা এর বিক্রয় ফেরতের জাবেদা করব, আন্ত ফেরত ডেবিট বা বিক্রয় ফেরত ডেবিট, এবং প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট। এবং ব্যাখ্যায় লিখব খরিদ্দারের নিকট হতে পণ্য ফেরত। এই যে হতে পণ্য ফেরত, এটাও কিন্তু বিক্রয় ফেরত বোঝায়, আর ক্রয় ফেরত হলে ফেরত দেওয়া হলো বোঝায়। এখন বিষয়টি অনেকের মনে হতে পারে, তাহলে ক্রয় ফেরতের সাথে যেমন বিক্রয় ফেরতের সাথে যদি খরিদ্দারের সম্পর্ক হয়, ক্রয় ফেরতের সাথে কার সম্পর্ক? ক্রয় ফেরতের সাথে এবং ক্রয়ের সাথে সরবরাহকারীর সম্পর্ক, বিষয়টি মনে রাখতে হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মার্চ 26 তারিখে 10% কারবারি বাট্টায় বিক্রয়কৃত পণ্য ফেরত এই 4000 টাকা। এখানে বিক্রয় ফেরত এসেছে 4000 টাকা, কিন্তু 10% কারবারি বাট্টা আমাদের বিয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এর সময় যদি কারবারি বাট্টা থাকে, তাহলে আমাদের এই মেন টাকা থেকে, মূল টাকা থেকে পার্সেন্টেজ কেটে বিয়োগ করে যে টাকাটা হয় সেটা হিসাবভুক্ত হয়। তাহলে আমাদের 4000 টাকার যদি 10% হিসাব করি, তাহলে 400 টাকা হয়। তাহলে 4000 থেকে 400 টাকা বিয়োগ করে 3600 টাকা নিয়ে আমরা জাবেদা করব। বিক্রয় ফেরত হিসাব ডেবিট 3600 টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 3600 টাকা। এখানে অনেকের মনে হতে পারে যে প্রাপ্য হিসাব কেন হলো? প্রাপ্য হিসাবে এই কারণেই হলো যে এখানে নগদে বা বাকিতে উল্লেখ নাই, কিন্তু ফেরতের সময় নগদে বা বাকিতে যদি উল্লেখ না থাকে, তাহলে বাকিতে ধরে হিসাব করতে হবে। সেজন্য আমরা ব্যাখ্যায় লিখব 10% কারবারি বাট্টায় বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। পরবর্তী 27 নম্বর লেনদেনটি লক্ষ্য করি, 7 তারিখে বাবু অ্যান্ড সন্সের নিকট বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 3000 টাকা। তো এখানে কিন্তু ফেরত এসেছে, তার মানে বিক্রয় ফেরত স্পষ্ট লেখা আছে, কিন্তু এই লেনদেনটি নগদে ছিল না বাকিতে ছিল, তাই না? তাহলে আমাদের এই বাবু অ্যান্ড সন্সের 7 তারিখে যে লেনদেনটি ছিল, আমরা একটু ব্যাক সাইডে যে 7 তারিখের লেনদেনটি দেখি, এটি নগদে বিক্রয় করা ছিল নাকি বাকিতে বিক্রয় করা ছিল। এই যে 7 তারিখের লেনদেনটি আমি জাবেদা সহ এখানে উপস্থাপন করেছি। 7 তারিখে ছিল বাবু অ্যান্ড সন্সের নিকট পণ্য বিক্রয়, তার মানে কি নাম উল্লেখ ছিল, নগদে কি বাকিতে উল্লেখ ছিল না, তার মানে এটি বাকিতে ধরে হিসাবভুক্ত করা হয়েছে। তো বাকিতে হিসাবভুক্ত করার সময় প্রাপ্য হিসাব ডেবিট হয়েছিল, তাই না? এখন ফেরত আসলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। তো সেই জন্য আমরা জাবেদা যখন করব, তখন আমাদের হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, কেননা বিক্রয় ফেরত আসলে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত হিসাব ডেবিট 3000 টাকা, এবং প্রাপ্য হিসাব ব্র্যাকেটে বাবু অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট 3000 টাকা। এবং ব্যাখ্যায় লিখবো বাবু অ্যান্ড সন্সের নিকট বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। যেহেতু 7 তারিখে আমরা ব্যাক সাইডে যে দেখলাম যে 7 তারিখে আমাদের বাকিতে এই বিক্রয় ছিল। তো আজকের আলোচনার শেষ লেনদেন মার্চ 8 তারিখে নিলয় অ্যান্ড সন্সের নিকট হতে পণ্য ফেরত আসলো। এখানে লক্ষ্য করি 8 তারিখে নিলয়ের কাছে যে পণ্যটি আমরা বিক্রি করেছিলাম, সেই পণ্য ফেরত এসেছে 4000 টাকা, তাই না? তো আমরা আবার উপরে যে লেনদেনগুলি ছিল এই নিলয় অ্যান্ড সন্সের নিকট নগদে না ধারে বিক্রয় ছিল, সেটি একটু দেখি। এই যে 8 তারিখের লেনদেনটি আমি জাবেদা সহ এখানে উপস্থাপন করেছি। তো এইখানে কি বলা আছে? নিলয় অ্যান্ড সন্সের নিকট নগদে পণ্য বিক্রয়। যেহেতু নগদে পণ্য বিক্রয় ছিল এবং সেই পণ্য যদি ফেরত আসে, তাহলে আমরা কিন্তু নগদ টাকা আবার ফেরত দিব। সেজন্য আমরা বিক্রয় ফেরতের জাবেদা করব বিক্রয় ফেরত হিসাব ডেবিট এই 4000 টাকা, কেননা বিক্রয় ফেরত সবসময় ডেবিট হয়, এবং আমরা এই নগদে বিক্রয় ছিল বলে নগদান হিসাব ক্রেডিট হবে, কেননা বিক্রয় ফেরত আসলে আমরা আবার নগদ টাকা খরিদ্দারদের ফেরত দিব। যাদেরকে ফেরত দিব তারা নগদ টাকা পাবে, আমাদের নগদ টাকা কমে যাবে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব নিলয় অ্যান্ড সন্সের নিকট নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় আয় হিসাব এবং ব্যয় বা খরচ হিসাব সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাসগুলি তুমি সঠিক সময়ে পেতে পারো। তো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।